আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আর টিভির স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন দেখবার জন্য। প্রিয় দর্শক, আমাদের শরীরে রক্ত সংবহন তন্ত্র অথবা রক্ত যার মাধ্যমে প্রবাহিত হয় অর্থাৎ ধমনী, শিরা এবং উপশিরার বিভিন্ন রোগ সম্পর্কে আমরা আজকের আলোচনায় জানতে চাই। প্রিয় দর্শক, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রোগ সম্পর্কে জানলেও শিরাতে বা উপশিরাতে কী কী রোগ হয় সেই বিষয়গুলো সম্পর্কে আমরা খুব বেশি জানি না। সে কারণেই আমাদের আজকের আলোচনার বিষয় শিরাতে রক্ত জমাট বাঁধা। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ শামীম রেজা, সহযোগী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ আশফাক আরিফ, সহযোগী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল। আপনাদের দুজনকেই আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি স্যার। ধন্যবাদ আপনাকে এরকম একটা ভালো প্রোগ্রামে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। জি, আপনাকেও ধন্যবাদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ অংশগ্রহণ করবার জন্য আমাদের সাথে। আমি প্রথমে আপনাকে দিয়ে আসার আলোচনা শুরু করতে চাই। আমরা শিরাতে রক্ত জমাট বাঁধা বা আমরা একটি মেডিকেল টার্মিনোলজি জানি যে ডিপ ভেইন থ্রম্বোসিস, আপনি এটিকে যদি একটু ব্যাখ্যা করে সহজ করে আমাদের দর্শকদের জন্য বুঝিয়ে বলেন। জি, আসলে ডিপ ভেইন থ্রম্বোসিস এইটা জানার আগে আমাদের জানতে হবে যে আমাদের শরীরে কয় ধরনের রক্তের নালী আছে। যেমন আমাদের শরীরে ধমনী আছে আর শিরা আছে। শিরাকে ভেন বলা হয়, ধমনীকে আর্টারি বলা হয়। এবং আমাদের যে শিরা, এই শিরাটা আবার দুই ধরনের শিরা আছে। ঠিক চামড়ার নিচে দিয়ে, যেটা সুপারফিশিয়াল ভেনাস সিস্টেম বলা হয়, আর আরেকটা সিস্টেম আছে যেটা মাংসের নিচে দিয়ে, অর্থাৎ যেখানে হাড়ের কাছাকাছি দিয়ে প্রবাহিত হয়, সেটাকে ডিপ ভেন বলা হয়। অর্থাৎ আজকের যে টপিকস ডিপ ভেন থ্রম্বোসিস বা শিরাতে রক্ত জমাট বাঁধা, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এইটা আমরা মেনলি আলোচনা করবো যে ডিপের মধ্যে দিয়ে, অর্থাৎ নিচে দিয়ে যে ভেনটা যায়, হাড়ের কাছাকাছি দিয়ে যেটা যায়, সেই ভেনে যদি কোনো কারণে রক্ত যদি জমাট বেঁধে যায়, তাহলে যে সমস্যাগুলো হয় সেটা নিয়ে মূলত। ডিপ ভেন থ্রম্বোসিস সম্পর্কে আপনি আমাদেরকে প্রাথমিকভাবে বলছিলেন। আসলে স্যার, ডিপ ভেন থ্রম্বোসিস কাদের ক্ষেত্রে হতে পারে সেই বিষয়টি আপনার কাছে একটু শুনতে চাই। কাদের ক্ষেত্রে বেশি হতে পারে? হ্যাঁ, ভালো প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি আমাদের এই হঠাৎ করে যে রক্ত জমাট বাঁধাটা আকস্মিকভাবে সবার জীবনে, কারো কারো জীবনে ঘটে এবং এটার সাথে সে পরিচিত থাকে না। তাই সাধারণত দেখা যায় যে যাদের ইমমোবিলাইজেশন হয়, যখন পাটা সে নাড়াচাড়া করছে না, এমন একটা পরিস্থিতিতে সে আছে বা এমন একটা অবস্থাতে আছে যেখানে পাটা নাড়াচাড়া কম হচ্ছে, সেই পরিস্থিতিতেই সাধারণত গভীরে শিরায় রক্ত জমাট বেঁধে যায় বা আমাকে একে বলি ডিপ ভেন থ্রম্বোসিস। তো এরকম সিচুয়েশন বা এরকম অবস্থা হতে পারে একটা প্রলং সার্জারির ক্ষেত্রে। একটা সার্জারি হচ্ছে হয়তো জেনারেল সার্জারি বা অর্থোপেডিক সার্জারি বা নিউরো সার্জারি, ওখানে অনেক সময় ধরে অপারেশনটা চলে, তখন অনেক সময় পর্যন্ত তার পাটা নাড়াচাড়া হয় না, তখন একটা ডিপ ভেইন থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা দেখা দেয়। আবার রুগী হয়তো আইসিইউতে আছে, সিসিইউতে আছে বা এইচডিইউতে আছে, মানে করোনারি কেয়ার ইউনিট বা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে আছে, সেখানেও রুগী যদি অনেকক্ষণ পর্যন্ত তার পা নাড়াচাড়া না হয়, তাহলে সেখানেও একটা ডিপ ভেইন থ্রম্বোসিস হতে পারে। আবার এছাড়া কিছু রোগের জন্য হতে পারে, যেমন যাদের মেলিগনেন্সি বা ক্যান্সার আছে এবং যারা কিছু হরমোন থেরাপি নেন, কিছু ওষুধ নেন, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে আর কি। তাই এটা ক্রস সেকশন অফ পিপল, পুরুষ এবং মহিলা সবারই হতে পারে, যে কোনো বয়সী হতে পারে। তবে সাধারণত প্রলং ইমমোবিলাইজেশনকেই একটা প্রধান ফ্যাক্টর হিসেবে গণ্য করা হয় ডিপ ভেন থ্রম্বোসিস ডেভেলপ করার জন্য। জি, অর্থাৎ যাদের ক্ষেত্রে প্রলংড ইমমোবিলাইজেশন হচ্ছে তাদের ক্ষেত্রেই এই রোগটি ডেভেলপ করতে পারে বা হতে পারে, সম্ভাবনাটা বেশি, নারী বা যে কোনো বয়স ভেদে সকলের ক্ষেত্রেই হতে পারে। আপনি চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আমরা শুনে থাকি যে এটি শুধুমাত্র পায়ের ক্ষেত্রেই হয়ে থাকে, অর্থাৎ পায়ের ডিপ শিরায় এই রোগগুলি হয়ে থাকে। এটি আপনি যদি একটু ব্যাখ্যা করেন, অন্য কোনোখানে হতে পারে কিনা বা পায়েই সবচেয়ে বেশি হয় কিনা? আসলে এটা যে শুধু যে পায়ে হবে এমন কোনো কথা নাই, এটা কিন্তু পায়ে বেশি হয়, কিন্তু শরীরের অন্য জায়গাগুলোতে হতে পারে। যেমন আমাদের পেটের মধ্যে যে মহাশিরা আছে, অর্থাৎ আইবিসি বলে, ইনফেরিয়র ভেনা কাভা, সেখানে কিন্তু থ্রম্বোসিস হতে পারে। আবার আমাদের ফুসফুসও হতে পারে, যেটা পালমোনারিতে, অর্থাৎ পালমোনারি থ্রম্বোসিস হতে পারে। আমাদের ব্রেনের মধ্যে হতে পারে, কিডনিতে হতে পারে, তো শরীরে বিভিন্ন জায়গায় হতে পারে। তবে পায়ে আসলে বেশি হয়, পাটা নিচের দিকে থাকে, এইখানে ইমমোবিলাইজেশনটা বেশি হয়, এর জন্য এখানে এটা
বেশি হয় আর কি। কি কারণে পায়ে বেশি হয়ে থাকে সেটি আপনি ব্যাখ্যা করলেন। আমরা আরেকটি বিষয় জানতে চাইব যে আমাদের দেশের প্রেক্ষাপটে এই ডিপ ভেন থ্রোম্বোসিস রোগের প্রকোপ কেমন বা কত বেশি রোগী এই ধরনের সিচুয়েশন আক্রান্ত হচ্ছেন, স্যার আপনি বলতে পারেন। আমাদের বাংলাদেশে কিন্তু এইটার খুব মানে স্ট্যাটিস্টিক নাই, এক্সাক্ট স্ট্যাটিস্টিক আমরা পাইনি। তবে আমরা দেখেছি যে বহির্বিশ্বে, বিশেষ করে আমেরিকাতে এই ধরনের যে রোগীগুলো আছে তাদের একটা স্ট্যাটিস্টিক আছে যে বছরে সেখানে প্রায় 9 লাখ লোক ডিবিটিতে ভোগে। 9 লাখ রোগ 9 লাখ হচ্ছেন, এত লোক। কিন্তু আমাদের দেশে কিন্তু আমাদের দেশে এই ধরনের পরিসংখ্যানটা আসলে নাই। বাংলাদেশে টোটাল ভাস্কুলার সার্জন 53 এই মুহূর্ত পর্যন্ত 53 জন। সুতরাং এই 53 জন তো পুরো বাংলাদেশটাকে কাভার করছে না, অবশ্যই না। অধিকাংশই আমাদের এই ভাস্কুলার সার্জনরা কিন্তু ঢাকাতে অবস্থান করে এবং বাইরে কয়েকটা জায়গায় অল্প কিছু ভাস্কুলার সার্জন আছে। সুতরাং এই জাতীয় রোগী তারা কিন্তু অনেকে বিভিন্ন ডিপার্টমেন্টে যায়, যেমন গাইনিতে যেতে পারে, যেমন অর্থোপেডিক্সে যাচ্ছে, জেনারেল সার্জনের কাছে যাচ্ছে, মেডিসিনের কাছে যাচ্ছে, বিভিন্ন জনের কাছে এরকম ভাগ ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইখানে যে যদি ধরা পড়ে যে বা ডায়াগনোসিস যদি হয় যে না ওনার এটা ডিবিটি, তখন হয়তো ওনারা আমাদের কাছে রেফার করছেন, তখন কিন্তু আমরা আসলে দেখছি। কিন্তু একটা লার্জ অ্যামাউন্ট যে এই ধরনের রোগে ভুগছে এটা কিন্তু মানে অপ্রকাশিতই থেকে যাচ্ছে বা সঠিক সংখ্যা আসলে আমরা জানতে পাচ্ছি না। জি, আমরা যে কোনো রোগকে বিভিন্নভাবে ক্লাসিফাই করে থাকি। ডিপ ভেন থ্রোম্বোসিস রোগটিকেও যদি আমরা কত প্রকারের আছে এভাবে একটু জানতে চাই, সেই ক্ষেত্রে স্যার আপনি যদি একটু বলেন কত প্রকারের হতে পারে এই রোগটি। জি, এটা খুব টাইম ডিমান্ডিং একটা কোয়েশ্চেন, যে আমাদের যে কোনো জিনিসই আমরা একটা ক্লাসিফাই করতে চাই সেভাবে চিকিৎসা সুবিধার জন্য বা রোগ শনাক্তকরণ করার জন্য। তা ডিপ ভেন থ্রোম্বোসিস ক্ষেত্রেও আমরা এটাকে একুট ডিপ ভেন থ্রোম্বোসিস এবং ক্রনিক ডিপ ভেন থ্রোম্বোসিস এইভাবে দুভাগে ভাগ করতে পারি। তা সাধারণত একটা মানুষ ভালো হেঁটে চলে ঘুরে বেড়াচ্ছে, কোনো সমস্যা নেই, হঠাৎ করে দেখা গেল তার পাটা ফুলে গেল, ব্যথা হচ্ছে, হাঁটতে পারছে না, তখন তাকে আশঙ্কা করি যে বোধহয় তার একটা গভীরের শিরায় রক্ত জমাট বেঁধেছে। তখন আমরা তাকে বলি একুট ডিপ ভেনাস থ্রোম্বোসিস, কারণ আগে কখনো এরকম তার একটা আক্রান্ত হওয়ার কাহিনী নেই বা এরকম হিস্ট্রি নেই, যে আগে সম্পূর্ণ সে ভালো ছিল, আগে কখনই হয়নি, হঠাৎ করে এখন সমস্যাটা দেখা দিল, তাৎক্ষণিকভাবে তিনি আক্রান্ত হয়েছেন এবং সেই হিসেবে আমরা অ্যাকিউট বা তাৎক্ষণিক বলতে পারি। আর যখন উনি এফেক্টেড হয়ে গেলেন, উনি ট্রিটমেন্টে আছেন, চিকিৎসা নিচ্ছেন, কিন্তু তার কনসিকুয়েন্স হিসাবে এটা ওনার রিকভারিটা ডিলে হচ্ছে, তাই সেভাবে 2 সপ্তাহ পরেই আমরা তখন তাকে ক্রনিক ডিপ ভেনাস থ্রোম্বোসিস বলছি। এবং সেই মেয়াদটা অনির্ধারিত, সেটা 6 মাসও হতে পারে, 9 মাসও হতে পারে, 1 বছর হতে পারে, 5 বছর হতে পারে। মানে যতদিন পর্যন্ত এই ডিপ ভেইন বা গভীর শিরাটা জমাট বাঁধা রক্ত থেকে মুক্ত না হচ্ছে, ক্লিয়ার না হচ্ছে, ততদিন পর্যন্ত উনি ক্রনিক ডিপ ভেনাস থ্রোম্বোসিসে ভুগছেন বলে আমরা এটা সাব্যস্ত করব। জি, আমরা শুনলাম দুইভাবে এটিকে প্রকারভেদ করা হয়ে থাকে, অ্যাকিউট এবং ক্রনিক ডিপ ভেন থ্রোম্বোসিস, সেটি আপনি উল্লেখ করেছেন। আমরা আপনার মাধ্যমে একটু লক্ষণগুলো জানতে চাইব, কি ভাবে প্রকাশিত হয় বা একজন সাধারণ মানুষ তিনি কিভাবে বুঝবেন কখন তিনি চিকিৎসকের কাছে যাইবেন এই লক্ষণগুলোর অনুযায়ী। আমার কলিগ উনি বললেন যে আমরা 2 ভাগে মোটামুটি ভাগ করতে পারি, যদি অ্যাকুট এবং ক্রনিক কন্ডিশন। যদি কোনো রোগী হঠাৎ করে দেখলেন যে উনি ভালো আছেন, উনি হাঁটা চলা করছেন, হঠাৎ করে ওনার পায়ে ব্যথা এবং তার পরপরই পাটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে এবং ফুলে যাচ্ছে, এইরকম যদি হয় এবং সেটা যদি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে হয়, বিশেষ করে 15 দিনের মধ্যে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে অ্যাকিউট ডিবিটি বলি। আর যদি ক্রনিক হয় তাহলে এই অ্যাকিউটটাকে যদি আমরা ঠিকমতো ট্রিটমেন্ট যদি না করি, আমরা যদি সেটাকে ঠিকমতো অর্থাৎ নির্দিষ্ট ডাক্তার কাছে যদি আমরা না যেতে পারি, যদি সেখানে ঠিকমতো ওষুধ আমরা ব্যবহার না করতে পারি, তাহলে এইটাই আলটিমেটলি কিন্তু ক্রনিক কন্ডিশনে হয়ে যায়। অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পরে যে, অর্থাৎ 15 দিনের পরে গেলে তখন কিন্তু আমরা এটা ক্রনিক কন্ডিশন বলি। এখন ক্রনিকে প্রথম দিকে যেটা আমরা পাই অ্যাকিউটে, ক্রনিকে কিন্তু এটার সিভিয়ারিটিটা একটু কমতে থাকে, বিশেষ করে ব্যথার সিভিয়ারিটিটা একটু কমে যায়, তবে আলটিমেটলি কিন্তু পাটা ফোলাই থাকে। এবং আরও যদি টাইম যায়, বিশেষ করে যে 3 মাস বা 6 মাস বা বছর, তখন এই সময় পরে দেখা যায় যে ওনার পায়ে ভেরিকোসিটি ডেভেলপ করছে, অর্থাৎ চামড়ার নিচে যে ভেনগুলো আছে সেই ভেনগুলো মোটা হতে থাকে এবং আলটিমেটলি পায়ের নিচের দিকে অর্থাৎ গেইটার এরিয়া, অর্থাৎ আমরা যেখানে হাঁটি, অর্থাৎ
অ্যাঙ্কেল জয়েন্টের একটু উপরে, এইখানে কিন্তু আলটিমেটলি মানে আলসারের সৃষ্টি হয়, অর্থাৎ ক্ষতের সৃষ্টি হয়। এইভাবে খুব মারাত্মক কিছু সমস্যার মধ্যে উনি পড়ে যাবেন। আপনার কাছে আমরা লক্ষণগুলো শুনলাম, বিশেষ করে তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী ডিপ ভেন থ্রোম্বোসিসে কেউ যদি আক্রান্ত হন তাহলে তার লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হবে। এর পাশাপাশি আমরা যে বিষয়গুলো সম্পর্কে আসলে আজকে জানতে চাইব তা হচ্ছে আপনারা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেন এবং আধুনিকতম চিকিৎসা পদ্ধতি কি হতে পারে, অপারেশন কখন প্রয়োজন হয়, যদি সেটি প্রয়োজন হয়ে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ছোট্ট একটি বিরতি নেবার পর। প্রিয় দর্শক, এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্ট সুস্থ থাকুন অনুষ্ঠানের এই পর্যায়ে খুব সংক্ষিপ্ত সময়ের একটি বিরতিতে যাচ্ছি আমরা। কিছুক্ষণের মধ্যে ফিরব, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি এসকে ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস সুস্থ থাকুন অনুষ্ঠানের আজকের পর্বে। আমাদের আজকের আলোচনার বিষয় শিরাতে রক্ত জমাট বাঁধা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন ডাক্তার মোহাম্মদ শামীম রেজা, সহযোগী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল। এছাড়াও আমাদের সাথে রয়েছেন ডাক্তার মোহাম্মদ আশফাক আরিফ, সহযোগী অধ্যাপক, ভাস্কুলার সার্জারি বিভাগ, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট এবং হাসপাতাল। আমরা বিরতির পূর্বে ডিপ ভেন থ্রোম্বোসিসের লক্ষণগুলো সম্পর্কে পরিষ্কারভাবে আপনার কাছে ধারণা পেয়েছি। আমরা একটু এখন জানতে চাইব যে আপনারা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করেন, অর্থাৎ কি কি ধরনের ল্যাবরেটরি ইনভেস্টিগেশন এবং অন্যান্য ফিজিক্যাল এক্সামিনেশন আপনাদেরকে করতে হয় ডায়াগনোসিস কনফার্ম করবার জন্য। যে কোনো রোগেরই যখন আমরা ট্রিটমেন্টে যাব তার আগে অবশ্যই আমাদেরকে তার ডায়াগনোসিসটা ঠিক করতে হবে। ডায়াগনোসিস যদি না হলো তাহলে কিন্তু ট্রিটমেন্টটা আমরা করতে পারবো না। সুতরাং যখন কোনো রুগী আমাদের কাছে আসেন তখন অবশ্যই ডায়াগনোসিসের জন্য আমরা তার কাছ থেকে একটা হিস্ট্রি নিই এবং তার কিছু পরীক্ষা নিরীক্ষা করি, অর্থাৎ তার ফিজিক্যাল কিছু এক্সামিনেশন করি। সেই ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্যে ইতিমধ্যে আমি আপনাকে জানিয়েছি যে তার হঠাৎ করে ব্যথা হওয়া, তার পাটা ফুলে যাওয়া, সেখানে যদি আমরা একটু চাপ দিয়ে দেখি তাহলে এটা একটু দেবে যায়, অর্থাৎ চামড়ার এখানে একটু দেবে যায়। সুতরাং এই জিনিসগুলো যখনই আমরা দেখি তখন মোটামুটি একটা ধারণা কিন্তু আমরা করে ফেলতে পারি যে এটা ওনার ডিবিটি হয়েছে কি হয়নি। কিন্তু কোন কোন ভেসেলকে, অর্থাৎ কোন কোন শিরাটাকে এটা ইনভলভ করেছে এবং কতটুকু ইনভলভ করেছে এবং আমার ট্রিটমেন্ট প্রোটোকলটা কি হবে, এই জিনিসগুলো যখনই আমি জানতে চাই তখনই আসলে আমার কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে। সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যে ইনভেস্টিগেশন সেটা কিন্তু আমরা বলি ডুপ্লেক্স স্টাডি, অর্থাৎ ডুপ্লেক্স স্টাডি অফ রাইট অর লেফট লেগ ভেনাস সিস্টেম। আমরা কিন্তু ভেনাস সিস্টেমটাকে মেনলি দেখতে চাই এখানে। এবং এইটা হলে, এই ডুপ্লেক্স স্টাডি হলে আমরা দিব্যি দেখতে পাই যে শিরার মধ্যে কোনো থ্রম্বাস আছে কিনা, অর্থাৎ রক্ত জমাট বাঁধা আছে কিনা, সেখানে ফ্লোটা ঠিকমতো আছে কিনা, কোন কোন ভেসেল শিরাটাকে এটা ইনভলভ করেছে। সুতরাং এইটা দেখা হলে আমাদের অনেক কিছুই আসলে আর প্রয়োজন হয় না, কিন্তু তারপরেও যদি আমরা আরও কনফার্মেশনের পেতে চাই তাহলে আমরা যেমন কিছু ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে ডি ডাইমার করতে পারি, অর্থাৎ এই যদি কারো ডিবিটি হয়ে থাকে তাহলে ডি ডাইমারটা বেড়ে যায় রক্তে। আবার এছাড়া আরও কিছু পরীক্ষা আছে যেমন প্রোটিন এস, প্রোটিন সি, এই পরীক্ষাগুলো যদি আমরা করি তাহলে দেখি যে প্রোটিন এস, প্রোটিন সি এর পরিমাণটা কমে গেছে। যাই হোক, এগুলো মোটামুটি অ্যাকুট কন্ডিশনের জন্য আমরা এই পরীক্ষাগুলো করি, কিন্তু আমরা ক্রনিক কন্ডিশনের জন্য এবং ক্রনিক কন্ডিশনের যে আমার ট্রিটমেন্ট প্রোটোকলটা যদি আমি খাড়া করতে চাই তাহলে আমাকে যে পরীক্ষাটা সবচেয়ে বেশি আমার হেল্প করে সেটা হলো ভেনোগ্রাম। আমরা আসলে ভেনোগ্রাম কিন্তু দুই রকম ভেনোগ্রাম করি, একটা হলো সিটি ভেনোগ্রাম আর আরেকটা হলো এমআর ভেনোগ্রাম। যাদের কিডনি ভালো আছে তাদের জন্য সিটি ভেনোগ্রামটা ভালো, কারণ সিটি ভেনোগ্রাম করার সময় আমরা কিছু ডাই দিই। এই ডাইটা যদি আমরা কিডনিটাকে না দেখে দিই তাহলে কিডনিটা কিন্তু তাকে ফেল হতে পারে। সুতরাং যদি ওনার ভালো থাকে তাহলে আমরা সিটি ভেনোগ্রামটা করব, কিন্তু যদি কারোর কিডনি ভালো না থাকে তাহলে আমরা এমআর ভেনোগ্রামটা করব। এবং এই এমআর ভেনোগ্রামটা করার পর বা সিটি ভেনোগ্রামটা করার পরে আমরা দেখে নিই যে ভেসেলে কতটুকু স্টেনোরিক আছে, অর্থাৎ কতটুকু এটা বন্ধ আছে বা কোথায় বন্ধ আছে। আমরা সেই অনুপাতে আমরা এখানে কি বেলুনিং করব নাকি এখানে স্টেন্টিং করব, এই জিনিসগুলোতে আমরা আসি।
ট্রিটমেন্ট প্রোটোকলটা ঠিক করবার জন্য অবশ্যই কনফার্ম ডায়াগনোসিসে পৌঁছানো দরকার এবং সেজন্য গোল্ড স্ট্যান্ডার্ড ডায়াগনস্টিক যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে সেগুলি সম্পর্কে আপনি আমাদেরকে ধারণা দিলেন। ডক্টর আশফাক আরিফ স্যার, আপনার কাছে এবারে একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই। যখন একজন মানুষের ডিপ ভেন থ্রম্বোসিস কনফার্ম ডায়াগনোসিস হয়ে গেল, আপনারা কিভাবে চিকিৎসা শুরু করেন? সেটি সার্জিক্যাল পদ্ধতি অথবা ঔষধের মাধ্যমে, সব সম্পর্কে আপনি প্রাথমিক ধারণা আমাদেরকে দেবেন। জি, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্যে। যখন একটা একুট ডিপ ভেন থ্রম্বোসিস নিয়ে পেশেন্ট আসছে, রুগী আসছে, তো তখন তাকে আমরা প্রথমে একটা জরুরি চিকিৎসা দিই, কারণ আমাদের উদ্দেশ্য থাকে যে জমাট বাঁধা রক্তটাকে যত তাড়াতাড়ি সম্ভব গলিয়ে ফেলা। গলিয়ে ফেলে সেখানে যে রক্ত চলাচলটা বন্ধ আছে সেখানে রক্ত চলাচল পুনঃপ্রতিষ্ঠা করা, তার মানে ক্লিয়ারেন্স অফ ভেসেল, লুমেন অফ ভেসেল। তাই সেই লক্ষ্যে আমরা প্রথমে পেশেন্টকে একটা ইনজেকশন দিই, এটা হচ্ছে লো মলিকুলার হ্যাপারিন, অ্যানোক্সাপেরিন। লো মলিকুলার হ্যাপারিন সেটা পেটের চামড়ার মধ্যে দেওয়া হয় দিনে 2টা করে, 7 দিন থেকে 10 দিন পর্যন্ত। তাহলে 7 দিনে 14টা বা 10 দিনে 20টা এই ইনজেকশন প্রথমে দেওয়া হয় লো মলিকুলার ওয়েট হ্যাপারিন বা অ্যানোক্সাপেরিন। এটা উদ্দেশ্য হচ্ছে যে রক্তকে জমাট বাঁধা রক্তকে গলিয়ে রক্ত চলাচল পুনঃপ্রতিষ্ঠা করা যত তাড়াতাড়ি সম্ভব, কারণ এটা দেরি হয়ে গেলে, এটা শক্ত হয়ে গেলে তখন ঠিকমতো গলবে না, তখন এই রক্ত চলাচল পুনঃপ্রতিষ্ঠা কঠিন হয়ে যাবে। তো সেজন্য এটা আমাদের টার্গেট থেকে রুগীরা তো 1 থেকে 2 দিনের মধ্যে আমাদের কাছে চলে আসে। আমরা যেটা শামীম ভাই বললেন যে আমরা ডুপ্লেস স্ক্যান করে আমরা ডায়াগনোসিস কনফার্ম করে ফেললাম, সাথে সাথে আমরা চিকিৎসা শুরু করে দিই এবং এটা হসপিটাল সেটিংয়ে সাধারণত করা হয়, কারণ এর অনেক সাইড এফেক্ট আছে। হার্ট অ্যাটাকের রুগীদেরও যেমন শিশুতে চিকিৎসা হয়, ঠিক তেমনি এই চিকিৎসাটাও হসপিটাল সেটিংয়ে করা হয়। তাই উনি ইনজেকশন পেলেন, এরপরে যখন উনি হাসপাতাল থেকে ছুটি হয়ে যাবে বা 7 থেকে 10 দিন সময়টা পেরিয়ে গেল, তখন আমরা এটাকে সুইচ ওভার করি ট্যাবলেটে। তো ট্যাবলেট আমরা রিভারক্সাবেন নামে ট্যাবলেট আছে, সেই ট্যাবলেটকে আমরা তখন প্রতিদিন একটা করে সে খাবে। এভাবে তাকে যতদিন পর্যন্ত তার এই রক্তনালীটা ক্লিয়ার না হবে, জমাট বাঁধা রক্তটা থাকবে, কম হোক বেশি হোক, ততদিন পর্যন্ত এই ট্যাবলেটটা তার চালিয়ে যেতে হবে। তো কমপক্ষে সাধারণত 6 মাস পর্যন্ত লাগেই, আমাদের এক্সপিরিয়েন্স বলে বা বইও লেখা আছে যে কমপক্ষে 6 মাস খাওয়া লাগেই। কিন্তু সেটা আমরা সিদ্ধান্ত দিই কে কতদিন খাবে এই ট্যাবলেটটা রিভারক্সাবেন, সেটা ডুপ্লেস স্ক্যান পরীক্ষা করে, রক্তনালী কম্পিউটার পরীক্ষা করে আমরা সিদ্ধান্ত দিই যে তার রক্তনালীর যে ভেতরের অবস্থাটা কী, সেখানে জমাট বাঁধা রক্ত কী পরিমাণ আছে, সেটা দেখে আমরা সিদ্ধান্ত দিই সে কি 3 মাস খাবে নাকি আরও, মানে 6 মাসের পর আরও 3 মাস খাবে নাকি আরও 1 বছর খাবে, সেটা পরীক্ষা করবে, সিদ্ধান্ত দেওয়া হয়। এটা হচ্ছে সাধারণ চিকিৎসা। আর কিছু কিছু যেটা আমার শামীম ভাই বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে কমপ্লেক্স আছে, জটিলতা আছে, যে পেলভিক ভেইন থ্রম্বোসিস থাকে, পেটের ভিতরে যে গভীরের শিরা সেখানে যখন ব্লক হয়, তখন দেখা যায় যে এই ট্যাবলেটের মাধ্যমে পুরো রক্তনালী ক্লিয়ার হয় না। তখন আমরা কিছু বিশেষায়িত চিকিৎসা করি, সেটা পরীক্ষা করে সিটি এনজিওগ্রাম বা এমআর এনজিওগ্রাম বা কনভেনশনাল এনজিওগ্রাম, মানে ভেইনের ক্ষেত্রে ভেনোগ্রাম বলে। তো ভেনোগ্রাম করে আমরা সিদ্ধান্ত নেই যে তার গভীরের শিরাতে ব্লকটা কী পরিমাণ আছে, বিশেষ করে পেটের ভিতরে গভীরের শিরায় ব্লকটা কী পরিমাণ আছে। তখন সেটাকে ক্লিয়ার করার জন্য আমরা বেলুনিং করি, হার্টে যেমন করোনার আর্টারিতে বেলুনিং করা হয়, আমরা ভাস্কুলার সার্জনরা তেমনি পেটের তলপেটের গভীরের শিরাতেও বেলুনিং করি। বেলুনিং করে ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করি এবং প্রয়োজন হলে স্ট্যান্টিং করি, মানে সেটি স্টেনোসিসের পরিমাণ অনুযায়ী বা কোন জায়গায় হয়েছে, কোন ভেইন আক্রান্ত হয়েছে, কতটুকু সিভিয়ার অবস্থায় আছে, সেটির উপর আপনারা নির্ভর করে থাকেন। অর্থাৎ আপনার কাছে আমরা মেডিকেল ট্রিটমেন্ট এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট বা ইন্টারভেনশন ট্রিটমেন্ট দুটো সম্পর্কে আপনার কাছে আমরা ধারণা পেলাম। যদি কেউ চিকিৎসা করাতে বাধাগ্রস্ত হন বা কার যদি দেরি হয়, তাহলে কি কি ধরনের ক্ষতি হতে পারে, এটি সম্পর্কে আপনার কাছে একটু শুনতে চাই। অবশ্যই যদি ডিবিটি ট্রিটমেন্টটা যদি কেউ ঠিকমতো না করতে পারেন, তাহলে খুবই একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে উনি যাবেন। সেটা হলো আমরা পোস্ট থ্রম্বোটিক সিনড্রোম বলে একটা টার্ম আমাদের আছে, অর্থাৎ এই যে পাটা ডিবিটি হয়েছে সেখানে আলটিমেটলি ভেরিকোসিটি ডেভেলপ করে, অর্থাৎ ওইখানকার যে চামড়ার নিচে ভেনগুলো, এই ভেনগুলো তখন ফুলে যায়, কারণ যেহেতু ডিপের ভেনগুলো ওনার বন্ধ, সুতরাং রক্তটা যেতে হবে, রক্তটা নিচে থেকে উপরের দিকে উঠতে হবে ভেনের মাধ্যমে। তখন সে কি করে, তখন এই চামড়ার নিচের যে ভেনগুলো আছে সেই ভেন দিয়ে উপরের দিকে উঠতে থাকে, তাহলে এই ফুলে যায়, ফুলে যে
আলটিমেটলি দেখা যায় যে এখানে চামড়ার নিচে আলটিমেটলি প্রেশারের জন্য এখানে ক্ষতিগ্রস্ত হয় এবং এখানে আলটিমেটলি কিন্তু আলসার সৃষ্টি হয় এবং এটা কিন্তু একটা মারাত্মক একটা একটা খারাপ একটা বিষয়ের মধ্যে পড়ে যায়। উনি সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, উনি শারীরিকভাবে সব দিক থেকে আসলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বেন। জি, অবশ্যই সঠিক সময়ে চিকিৎসাটা শুরু করা দরকার এবং লক্ষণগুলোও আমাদেরকে জানা দরকার। তাছাড়া আসলে আমরা সঠিক চিকিৎসকের কাছে যেতেই পারবো না এবং কোনোভাবে যদি বাধাগ্রস্ত হয় তাহলে তার কমপ্লিকেশন বা জটিলতা দিনে দিনে বাড়বে। এবং এইখানে আপনার মনে রাখতে হবে যে আপনি বলছিলেন যে সঠিক চিকিৎসকের কাছে যেতে হবে। আসলে এই ধরনের যদি কোনো প্রবলেম কারোর হয় তাহলে অবশ্যই একজন ভাস্কুলার সার্জনের শরণাপন্ন হতে হবে, কারণ ভাস্কুলার সার্জনই এই ট্রিটমেন্টটা ভালো করতে পারবেন, ভাস্কুলার সার্জনই এই ডায়াগনোসিসটা ভালো করতে পারবেন এবং পরবর্তীতে এই ম্যানেজমেন্টও ঠিকমতো করতে পারবেন। অবশ্যই ঠিকই বলেছেন যে যদি কেউ ডিপ ভেন থ্রম্বোসিস রোগে আক্রান্ত হন তাহলে অবশ্যই সেটি ভাস্কুলার সার্জনদের আন্ডারেই চিকিৎসাটি করা উচিত। কিন্তু অনেক সময় আমরা দেরি করে ফেলি বা আমাদের সিস্টেমগত কারণেই আমরা ভাস্কুলার সার্জনের কাছে পৌঁছতে বেশ কিছু দেরি হয়ে যেতে পারে। তারপরেও আমরা চেষ্টা করব যাতে আমরা এই রোগে আক্রান্ত হলে ভাস্কুলার সার্জনদের কাছে চিকিৎসা গ্রহণ করবার চেষ্টা করি। আপনার কাছে একটু জানতে চাইবো স্যার, আমাদের আলোচনার শুরুতেই আপনার কাছে শুনছিলাম যে ডিভিটির কি কি কারণ হতে পারে, তার মধ্যে আপনি উল্লেখ করেছিলেন যে প্রলংড ইমোবিলাইজেশন অফ দ্য লেগস ডিউ টু প্রলংড সার্জারি এই কারণে হতে পারে। তো আসলে এই যে চিকিৎসা করার অবস্থায় যে ডিভিটি ডেভেলপ করছে সেটি আসলে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, কিভাবে কমানো যেতে পারে? জি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটা যে ডিভিটিটা ডেভেলপ করছে রোগী ডাক্তারের কাছে চিকিৎসাধীন আছেন বা একটা প্রসিডিউর হচ্ছে তখনই তার ডিভিটি হয়ে যাচ্ছে তার পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে, তা অবশ্যই এটা প্রতিরোধযোগ্য। তাই সেজন্য এই সার্জারি তো জেনারেল সার্জন করেন, নিউরো সার্জন করেন, অর্থোপেডিক সার্জন করেন, কিন্তু এই প্রলং ইমোবিলাইজেশনের জন্য যাতে ডিভিটি না হয় সেজন্য কিছু প্রোফাইলেকটিক থেরাপি আছে, হ্যাঁ, যেটা হচ্ছে যে রোগ হওয়ার আগেই রোগ যেন না হয়, তা আরও একটি ব্যবস্থা। যেমন ম্যালেরিয়া হওয়ার আগে আমরা কিছু ম্যালেরিয়া ওষুধ অনেক সময় খেয়ে নিই যাতে ম্যালেরিয়া না হয়, ঠিক তেমনি ডিভিটি না হওয়ার জন্য কিছু চিকিৎসা আছে। সেজন্য যেটা সর্বাধিক ব্যবহৃত যেটা হচ্ছে লো মলিকুলার হ্যাপারিন, লো মলিকুলার ওয়েট হ্যাপারিন বা অ্যানক্সেপেরিন, যেটা ডিভিটি হওয়ার পরে ব্যবহার হয়। সেটির একটা প্রোফাইলেকটিক ডোজ আছে যে ডিভিটি হওয়ার আগেও এটা একটা ডোজে অপারেশনের আগে আমরা ব্যবহার করতে পারি। তাহলে যদি এরকম যেখানে এরকম সম্ভাবনা আছে যে প্রলং ইমোবিলাইজেশন হবে, সার্জারিটা অনেক প্রলং হবে, অনেকক্ষণ যাবতীয় সার্জারিটা চলবে, অপারেশনটা চলবে, সেক্ষেত্রে আমরা আগেই একটা সতর্কতামূলক ইনজেকশন দিয়ে নিতে পারি, যাতে প্রোফাইলেকটিক দিতে পারি, দিতে পারি বা অ্যানক্সেপেরিন সেই ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, সেটি আপনি উল্লেখ করেছেন। আরেকটা বিষয় আছে যেটা আরেকটা বলেছিলাম যে আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, হ্যাঁ, ওখানে প্রলং ইমোবিলাইজেশন হওয়ার একটা সম্ভাবনা থাকে, পা নাড়াচাড়া অনেক সময় থাকে না, সেক্ষেত্রে প্রফিলেক্টিভ আমরা স্টকিংস ব্যবহার করতে পারি। ডিভিটি স্টকিংস মানে বিশেষ ধরনের মোজা, এটা রুগীদের বেডে থাকা অবস্থায় পরিয়ে দেওয়া হয়। আরেকটা হচ্ছে যে সাধারণভাবে পায়ের একটু নাড়াচাড়া করা, যে এটা যে কোনো একটা অজ্ঞানের রুগী বা স্ট্রোক হয়েছে, রুগী স্ট্রোক হয়েছে, অবশ আছে হাত পা, সেক্ষেত্রে তার হাত পা নাড়াচাড়া একটু ম্যাসেজ করে দেওয়া যাতে ওখানে রক্ত জমাট বেঁধে না যায় বা তার পার্শ্ব পরিবর্তন করা, এগুলো যদি ম্যানুভার আমরা করি তাহলে আমরা ডিভিটাকে প্রতিরোধ করতে পারি চিকিৎসাধীন অবস্থায়। আপনার মাধ্যমে আমরা আইসিইউতে অথবা সার্জিক্যাল প্রসিডিউর সম্পন্ন হবার ক্ষেত্রে যে সকল কারণে ডিভিটি হতে পারে তার প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে শুনলাম। আর ওভারঅল আপনার কাছে শুনতে চাই যে কিভাবে আমরা ডিপ ভেন থ্রম্বোসিস বা শিরায় রক্ত জমাট বাঁধার প্রক্রিয়ার প্রতিরোধ করতে পারি বা এই অসুখ যাতে না হয় সেটি আমরা কিভাবে পূর্বেই সচেতন থাকতে পারি। ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে রোগ হওয়ার আগে যদি আমি প্রতিরোধ করতে পারি তাহলে সেটাই সবচেয়ে ভালো একটা ব্যবস্থা। আমরা প্রথম থেকে শুনেছিলাম যে বা আলোচনাতে আনছিলাম যে কি কি কারণে ডিভিটি হয়। সুতরাং সেই জিনিসগুলো যদি আমরা প্রতিরোধ করতে পারি, বিশেষ করে যখন আপনি লং জার্নিতে যাচ্ছেন, বিশেষ করে দেখা যাচ্ছে যে আপনি আমেরিকা যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন 14-15 ঘন্টা বা 20 ঘন্টার জার্নি, সেখানে আপনি যদি একভাবে বসে না থেকে যদি একটু হাঁটাহাঁটি করেন, প্লেনের মধ্যে ভিতরে কিন্তু হাঁটাহাঁটি করা যায়, অথবা আপনি বাসে যাচ্ছেন লং জার্নিতে, আপনি একটু বাস থামলো, একটু নেমে আপনি একটু হাঁটাহাঁটি করে আসলেন, এইগুলো যদি করেন তাহলে এইখান থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর কিছু আমাদের অভ্যাস আছে, কিছু এই অভ্যাসগুলো আমাদের আসলে করা উচিত, বন্ধ করা উচিত। যেমন অনেকে সিগারেট খান, সিগারেট স্মোকিং, এটা কিন্তু একটা ডিভিটি হওয়ার একটা কারণ,
বিশেষ করে সিগারেটের যে নিকোটিন আছে, এই নিকোটিনটা আমাদের যে ভেনের মধ্যে যে অন্তঃপ্রাচীর আছে, এই প্রাচীরটাকে কিন্তু ধ্বংস করে দেয়। যখন ধ্বংস করে দেয় তখন কিন্তু সেখানে একটা ডিবিটি, অর্থাৎ সেখানে রক্ত জমাট বাঁধার একটা প্রক্রিয়া শুরু হয়। সুতরাং যারা স্মোকিং করেন তারা এই স্মোকিংটাকে, এই ব্যাড হ্যাবিটটাকে এটা বন্ধ করতে হবে। এইগুলো মোটামুটি একটা বিষয়। আর অনেকে আছে যে যারা ফ্যামিলিগতভাবে একটা থ্রম্বোজেনিক, অর্থাৎ যাদের ডিবিটি হওয়ার একটা চান্স থেকে যায়, তাদের ক্ষেত্রে নিউমেটিক কম্প্রেশন স্টকিং বলে এক ধরনের একটা মেজার পাওয়া যায়, যেটা যে পায়ে ডিবিটি হয়েছে সেই পায়ে এখানে ইউজ করে এটা কিছু সময় পর পর এটা একটু স্কুইজ করবে এবং একটু ছাড়বে, অর্থাৎ একটু মুভমেন্ট করানো আর কি। এই অ্যাক্টিভ মুভমেন্ট বা প্যাসিভ মুভমেন্ট এইগুলো যদি করে দেওয়া যায় তাহলে এখান থেকে কিন্তু আসলে বেরোয় আসা সম্ভব। আরেকটা ব্যাপার আছে, আমরা আলোচনার মধ্যে এটা আনিনি, সেটা হলো যে কারোর যদি ট্রমা হয়, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হলো বা আঘাত পেয়ে সে, তখন কিন্তু ভেনের উপরে যদি আঘাত লাগে সেখানে কিন্তু ডিবিটি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রেও আমাদের একটু সতর্ক থাকতে হবে যে ওইখানে যদি ডিবিটি হয় তাহলে আমরা যে ওষুধগুলো কিছুক্ষণ আগে ডক্টর আশফাক আরিফ বললেন, সেই মেডিসিনগুলো যদি আমরা ইউজ করি তাহলে এখান থেকে আমরা সহজেই বেরোয় আসতে পারবো। আপনার কাছে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো সম্পর্কে শুনলাম, যেগুলির মাধ্যমে আমরা টোটালি বা সামগ্রিকভাবে ডিভিটি বা ডিপ ভেন থ্রম্বোসিস রোগটিকে প্রতিরোধ করতে পারবো। সেখানে আপনি লাইফস্টাইলের কথাও বলেছেন, অর্থাৎ স্মোকিং পরিহারের কথাও বলেছেন, সেই সাথে বিশেষ বিশেষ ক্ষেত্র যে সকল জায়গায় আমরা চেষ্টা করলেই ডিপ ভেন থ্রম্বোসিসকে প্রতিরোধ করতে পারি সেগুলি উল্লেখ করেছেন। আপনাদের দুজনকেই আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য এবং আমাদের দর্শকদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ এবং ধন্যবাদ RTV কর্তৃপক্ষকে। জি, ধন্যবাদ আপনাদেরকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ডিপ ভেন থ্রম্বোসিস বা শিরায় রক্ত জমাট বাঁধা এই রোগটি সম্পর্কে জানতে পেরেছি। আমরা শুনেছি কি কি কারণে এই রোগ হতে পারে। আমরা শুধুমাত্র সার্জিক্যাল প্রসিডিউর চলার সময় নয় বা অন্যান্য অনেক ক্ষেত্রেই ডিপ ভেন থ্রম্বোসিস রোগটি জন্ম নিতে পারে সে সম্পর্কে জানতে পেরেছি। লক্ষণগুলো কিভাবে প্রকাশিত হয়, কিভাবে রোগটি ডায়াগনোসিস করা যায় এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শক, আমাদের দেশে এখন পর্যন্ত ভাস্কুলার সার্জনের সংখ্যা কম হলেও আমরা যদি সচেতন থাকি তাহলে অবশ্যই এই সমস্যাগুলো দেখা দেওয়া মাত্রই আমরা চিকিৎসকের কাছে সঠিক সময় নিশ্চয়ই পৌঁছতে পারবো। নিশ্চয়ই আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।